পরের বছরই বাংলায় বিধানসভা নির্বাচন, আর সেই দিকে তাকিয়ে সব রাজনৈতিক দলই নিজেদের মতো কিন্তু ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে। ঠিক সেই আবহেই আজকের দিনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা নিয়ে যে মাস্টার স্ট্রোকটি দিলেন, তার উত্তর খুঁজতে আগামী একটা বছর মাথার চুল যথেষ্টই ছিঁড়তে হবে এই রাজ্যের দিদিমণিকে। আসলে আজকে ৭৬তম প্রজাতন্ত্র দিবস, এবং প্রজাতন্ত্র দিবস মানেই দিল্লি থেকে প্রধানমন্ত্রীর ভাষণ, কুচকাওয়াজ সমস্ত কিছুই আমরা দেখি। তার সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমরা দেখি সেটা হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে পদ্ম পুরস্কারের ঘোষণা। পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, এমনকি ভারতরত্ন ঘোষণা হয়, যদিও এবছর কেউ ভারতরত্ন পায়নি। কিন্তু পদ্ম প্রাপকদের তালিকায় বাংলার যে নামগুলো সামনে এসেছে, সেই জায়গা থেকেই অনেকেই ত্রাহি ত্রাহি রব শুরু করে দিয়েছেন। অনেকেই বলছেন সুনির্দিষ্ট অঙ্কে রাজনীতি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু সেই অনুপ্রাণিত মিডিয়া ভুলে যাচ্ছেন যে এই রাজনীতির অঙ্ক, পুরস্কারের রাজনীতির অঙ্ক সব থেকে বেশি যিনি করেন তিনি এই রাজ্যের মাননীয়া। বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ এবং বিভিন্ন রকম যে পুরস্কার চালু করেছেন, তার এক এবং একমাত্র ক্রাইটেরিয়া সেই পুরস্কারগুলো পাওয়ার, সেটা হচ্ছে চুটি চাটা। যিনি যত নিখাতভাবে চুটি চাটতে পারবেন, তিনি সেই পুরস্কারের ততবার রিপিটেশন পাবেন। একই ব্যক্তি একই বছরে একাধিকবার পাচ্ছেন, তার পুরস্কার মূল্য পাচ্ছেন, সরকারি সাহায্য পাচ্ছেন, তার নমুনা আমরা দেখি। কিন্তু যাই হোক, সেই পদ্ম পুরস্কার কিন্তু এই রাজনীতির গণ্ডি পেরিয়ে একদম দেশের প্রান্তিক মানুষ যারা দেশকে গর্বিত করেছেন এবং নিঃশব্দে দেশের সেবা করে চলেছেন নরেন্দ্র মোদী জামানায়, আমরা সেই নামগুলো দেখতে পাই এবং একাধিক চমক থাকে। কিন্তু এবারের বাংলায় যে নামগুলো উঠে এলো, সেই জায়গা থেকে বলা যেতেই পারে বলে বলে 11খানা গোল কিন্তু এই রাজ্যের প্রশাসনকে, এই রাজ্যের শাসক দলকে প্রধানমন্ত্রী দিয়ে দিলেন। কারা কারা রয়েছেন সেই তালিকায় একবার নামগুলো দেখে নি। প্রথমেই যে নামটা নিয়ে সব থেকে বেশি চর্চা হচ্ছে, তিনি হচ্ছেন কার্তিক মহারাজ। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে লোকসভা ভোটের সময় উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের শক্তিপুর এলাকা। আর সেখানেই প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই গোলমালের জন্য আঙুল তুলেছিলেন বহরমপুরের ভারত সেবাশ্রমের সংঘের যিনি সন্ন্যাসী রয়েছেন, সেই স্বামী স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ, বা যাকে আমরা কার্তিক মহারাজ বলে চিনি। এবং কার্তিক মহারাজের বিরুদ্ধে সরাসরি নাম করে তিনি বিজেপির হয়ে রাজনীতি করছেন, এই রকম কুৎসিত অভিযোগ কিন্তু তোলা হয়েছিল। এবং কার্তিক মহারাজ কিন্তু সেখানে মুখ্যমন্ত্রীর এই হুমকিকে, এই হুঁশিয়ারিকে ভয় পাননি। তিনিও একজন মেরুদণ্ড ঋজু করে থাকা মানুষ, এবং সেই জায়গা থেকে তিনি এর পাল্টা মানহানির চিঠি কিন্তু পাঠিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীকে। এবং সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও তো প্রচারে গিয়েছিলেন, এবং সেই লোকসভা ভোটের প্রচারে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যে মুসলিম কট্টরপন্থীদের চাপে ভোট পেতে সাধুদের এবং মহান যে সংগঠনগুলো রয়েছে, ভারত সেবাশ্রম সংঘ এবং অন্যান্য যারা পশ্চিমবঙ্গের সেবামূলক এবং সারা ভারতবর্ষে ইন্টারন্যাশনালি কাজ করে যাচ্ছে, এদেরকে যে গালিগালাজ করছেন সেই কথা কিন্তু তুলে ধরেন। এই কার্তিক মহারাজ শুভেন্দুবাবুরও অত্যন্ত ঘনিষ্ঠ, এবং বর্তমানে বাংলাদেশে যে সনাতনীদের উপর আক্রমণ চলছে, তাতে প্রতিবাদের ঝড় কিন্তু আছড়ে পড়েছে বাংলা জুড়ে, এবং তার অন্যতম প্রথম সারির মুখ। এমনকি এই রাজ্য সরকারও যে এই রাজ্যের সনাতনীদের ভালো রাখেনি, এই রাজ্যের যারা সাধু সন্ত তাদের বিরুদ্ধে অহেতুক আক্রমণ শানাচ্ছেন, এবং সেটা তার ভোট ব্যাংকের রাজনীতির জন্য তার প্রতিবাদীদের অন্যতম মুখ। এই কার্তিক মহারাজ এতখানি শিরোপীড়ার কারণ হয়ে গেছে এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের, যে তাদের একজন বিধায়ক, ওই ডেবরার বিধায়ক, তিনি এই মহারাজকে কার্যত আতঙ্কবাদী বলে দাগিয়ে দিয়েছিলেন। কিন্তু এই পদ্ম পুরস্কার কিন্তু সমস্ত সমীকরণকে পাল্টে দিচ্ছে। যে হুমায়ুন কবির ডেবরার বিধায়ক ছিলেন, সেই হুমায়ুন কবিরের নামে আরেকজন বিধায়ক তৃণমূলের আছেন, মুর্শিদাবাদের ভরতপুরেরই। তিনি চাপে পড়ে কি বয়ান দিচ্ছেন, তিনি বলছেন যে আমি ওনাকে, অর্থাৎ কার্তিক মহারাজকে 40 বছর ধরে তিনি চিনি, যিনি যাকে তাকে জঙ্গি টঙ্গি বলা যায় না, তার সঙ্গে আমার কোনো মতের বিরোধ থাকতে পারে, কিন্তু জঙ্গি বলা খুবই অবিবেচকের মতো কাজ হবে। অর্থাৎ এই যে তৃণমূল কংগ্রেসের একটা স্টান্স হয়ে গেছে গেরুয়াধারীদের, সন্ন্যাসীদের বা এই ধরনের সংগঠনগুলোকে দাগিয়ে দেওয়া, যাতে ওই যে সংখ্যালঘু ভোটের সমীকরণ আছে সেটা কোনো রকমই পিছলে না যায়, সেই জায়গা থেকে কার্তিক মহারাজদের যে অহেতুক আক্রমণের জায়গা, সেই জায়গাটায় থোঁতা মুখ কিন্তু ভোতা করে দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ঘোষণা। তালিকায় দ্বিতীয় নাম, সেখানেও কিন্তু খুব চমক, এবং তার সঙ্গেও মুর্শিদাবাদের যোগ রয়েছে অরিজিৎ সিং, বিখ্যাত গায়ক, এবং এখন তার গানের জাদুতে মজে রয়েছে 8 থেকে 80 গোটা ভারতবর্ষ। কিন্তু মাথায় রাখতে হবে, এই অরিজিৎ সিং তিনি কিন্তু এই শাসক দলের সর্বগ্রাসী মনোভাবের বিরুদ্ধে একটা যেন কোথাও প্রতিবাদের মুখ হয়ে উঠেছে। মনে আছে
মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান, সেখানে অরিজিৎ সিংকে গান গাইতে ডাকা হয়েছিল, শাহরুখ খানও মঞ্চে উপস্থিত ছিলেন এবং সেখানে একদম বীর দর্পে মুখ্যমন্ত্রীর সামনে তিনি গেয়ে ওঠার সাহস দেখিয়েছিলেন, রং দে তু মোহে গেরুয়া। এমনকি আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে গোটা বাংলা, গোটা রাজ্য, গোটা গোটা দেশ যখন প্রতিবাদের ঝড় আছড়ে পড়ছে, তখন তিনি একটা গান বাঁধলেন, আর কবে। যে আর কবে গানটা যেন প্রতিবাদের কার্যত থিম সং হয়ে গেল এবং সকলের মুখে মুখেই প্রশ্নটা ঘুরতে থাকলো, আর কবে, আর কবে। যেন কোথাও গিয়ে সোজাসুজি নবান্ন প্রশাসনের দিকে আঙুলটা তুলছে, আর কবে বাংলায় এই নারী নির্যাতন বন্ধ হবে, আর কবে বাংলায় এই ধরনের অভয়াকাণ্ড হওয়া বন্ধ হবে, আর কবে বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও এই রাজ্যের মহিলারা সুরক্ষিত ফিল করতে শুরু করবেন। এবং সেই সবেরই মুখ, প্রতিবাদের মুখ হয়ে উঠলেন কোথাও গিয়ে অরিজিৎ সিং। ডেফিনেটলি এই রাজনীতির জন্য তিনি এই পুরস্কার পাননি, তিনি তার নিজস্ব গুণে পেয়েছেন, কিন্তু যখনই রাজনীতির অঙ্ক কষতে বসছেন, যারা রাজনীতিটা করে থাকেন তারা অরিজিৎ সিং এর সঙ্গে এইগুলো সম্পর্ক খুঁজে পাচ্ছেন এবং সেটা যে মমতা প্রশাসনের অস্বস্তি বাড়াচ্ছে সেই নিয়ে কোনো রকম কোনো অসুবিধা নেই। তালিকায় ৩ নম্বর নাম, বিজেপি কি নাকি নারী বিদ্বেষী বলা হয়, সেখানে তালিকায় নাম আসছে মমতা শঙ্করের। কোন মমতা শঙ্কর? যিনি একজন নৃত্যশিল্পী এবং অভিনেত্রী। কিন্তু শুধুই কি সেটা তার পরিচয়? সাম্প্রতিককালে তাকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে এবং অহেতুক বিতর্ক শুরু হয়েছে। দেখুন, এই তৃণমূল জামানায় সর্বগ্রাসী যে মনোভাব আছে তার অঙ্গ হিসেবে টলিউড, যেটা টালিগঞ্জের ইন্ডাস্ট্রি রয়েছে, সেটাকেও গ্রাস করে নেওয়া হয়েছে। সেখানে তৃণমূল না করলে কাজ পাওয়া যায় না, একদম এটা চোখে আঙুল দিয়ে বলে দেওয়া হচ্ছে। এবং সেখানকার যারা নায়ক নায়িকা পরিচিত মুখ রয়েছেন, তারা প্রথম শ্রেণীর আলো একদম নিয়ে থাকেন তৃণমূলের অনুষ্ঠানে। আর সেই পরিপ্রেক্ষিতে এই টলিউডকে কিছুদিন আগে আয়না দেখিয়েছিলেন, যে তৃণমূলের আমলে বাংলায় কোথাও গিয়ে একটা মরাল ডাউনগ্রেড হচ্ছে। সেখানে নায়িকাদের আঁচল কোথায় থাকে এবং সেটা যে বঙ্গ সংস্কৃতির অঙ্গ নয়, সেটা ভারতীয় সংস্কৃতি নয়, সেই কথাটা বীরদর্পে বলেছিলেন মমতা শঙ্কর। এর জন্য কোথাও গিয়ে একঘরে হয়ে যাওয়া, বুলিং, ট্রোলিং সমস্ত কিছু হওয়ার কথা ছিল এবং হচ্ছেও। কিন্তু তার মাঝখান থেকেও নিজের নারী সত্তাকে, নিজের মাতৃসত্তাকে সবার আগে, ভারতীয় সংস্কৃতিকে সবার আগে রাখার হিম্মতটা রেখেছেন এবং ওই চোখ রাঙানির কাছে কিন্তু তিনি মাথা নত করেননি। তিনি আবারও পুরস্কার পেয়েছেন তার নিজের ক্রেডিটে, তাকে এতদিন ধরে পুরস্কৃত করা হয়নি, এটাই দুঃখজনক ঘটনা। কিন্তু রাজনীতির গন্ধ যারা খোঁজেন তারা গন্ধ খুঁজছেন এবং এটাও যে মমতা সরকারের অস্বস্তি বাড়িয়ে দেবে সেই ভয়েই রাজনীতির ক্যালকুলেশন গুলো করা হচ্ছে। এর পরের নাম যেটা আসছে সেখানেও চমক রয়েছে। নাম রয়েছে তেজেন্দ্র নারায়ণ মজুমদার, যিনি শরৎ বাদক এবং শাস্ত্রীয় সঙ্গীত বিশেষজ্ঞ। এবার দেখুন, এই তৃণমূল জামানায় যে জিনিসটা হয়ে গেছে, পশ্চিমবঙ্গের গান, পশ্চিমবঙ্গের কালচার মানে খেলা হবে, খেলা হবে ঢিনচাক ঢিনচাক, আর সায়নি লাগাও ঢিনচাক ঢিনচাক, অর্থাৎ ডিজে কালচার। এবং তার মাঝখানে অশ্লীল কিছু শব্দ গুঁজে দেওয়া, যে শব্দগুলোর মধ্যে অনেক রকম ব্যাপার থাকছে, যেটা আমাদের যারা পরবর্তী প্রজন্ম বেড়ে উঠছে তাদের মধ্যে অনেক কুসংস্কৃতির জন্ম দিচ্ছে। কিন্তু গান সঙ্গীত মানে যে তা নয়। ভারতীয় আত্মা, পশ্চিমবঙ্গের আত্মা যদি কিছুর সঙ্গে জুড়ে থাকে সেটা শাস্ত্রীয় সঙ্গীত। আর সেই জায়গা থেকেই তেজেন্দ্র নারায়ণ মজুমদারকে এই সম্মান দিল কেন্দ্র সরকার। শুধুমাত্র তাই নয়, আরেকটা কথা ভেবে দেখুন, বিজেপির দিকে দাগিয়ে দেওয়া হয় যে তারা নাকি ধর্ম নিয়ে রাজনীতি করে, ধর্ম দেখে এই পুরস্কারের তালিকা ঘোষণা করা হয়। অথচ এই তেজেন্দ্র নারায়ণ মজুমদার, যিনি যখন উস্তাদ রশিদ খান মারা গিয়েছিলেন তখন বলতে পেরেছিলেন যে রশিদ খান আমার স্ত্রীকে মা বলে ডাকতেন, আজকে সেই শোকটা আমি পাচ্ছি। তিনি যখন পুরস্কার পেলেন প্রথম যার নামটা করলেন সেটা উস্তাদ জাকির হোসেনের। আজকে জাকির হোসেন বেঁচে থাকলে বড্ড বেশি খুশি হতেন। অর্থাৎ তিনি কাকে সমর্থন করেন, তার ধর্মটা কি, এই দেখে পুরস্কার দেয় না বিজেপি সরকার, পুরস্কার দেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সস্তা স্টান্সও করেন না। ওই করোনার সময় আপনাদের নিশ্চয়ই মনে থাকবে পণ্ডিত অজয় চক্রবর্তীকে ফাঁকা বাজারে দাঁড় করিয়ে সেটা নিয়ে কি ধরনের অ্যাডভার্টাইজিং স্টান্স করতে হয়েছিল নবান্নের 14 তলার মালকিনকে। কিন্তু সেই দিকে না হেঁটে প্রকৃত গুণীকে, প্রকৃত জ্ঞানীকে পুরস্কার করা, এটাই নরেন্দ্র মোদীর রাসায়ন। আর সেই জায়গাতে অস্বস্তিতে পশ্চিমবঙ্গ সরকারের বাড়ছে, অস্বস্তি যে মমতা প্রশাসনের বাড়ছে, আরও একবার প্রকট হয়ে যাচ্ছে। এই তালিকায় পরের দুটো নাম, সেখানেও কিন্তু বড় বার্তা রয়েছে। একজন হচ্ছেন পবন গোয়েঙ্কা, যিনি মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর এবং শিল্পপতি, এবং রয়েছেন সজ্জন ভজনকা, যিনি সেঞ্চুরি প্লাইবোর্ডস এর চেয়ারম্যান তথা শিল্পপতি। এই বাংলায় একটা নতুন জিনিস শুরু হয়েছে, যাদেরকে তৃণমূলের বি টিম বলা হয়। কি এক পক্ষ হয়েছে না,
বঙ্গপক্ষ না এরকম কি একটা নাম, তারা সবসময় বাঙালি অবাঙালি বিভাজন করতে চায়। আচ্ছা বলুন তো, এই পবন গোয়েঙ্কা বা সজ্জন ভজনকা এরা যে শিল্পপতি, এরা যে শিল্পটা করছেন, তারা সেখানে অবাঙালিদের ঢোকাচ্ছেন, বাঙালিদের চান্স দিচ্ছেন না, এরকম কোনো ব্যাপার রয়েছে? এই ধরনের শিল্পপতি বাংলায় থেকে আমার আপনার থেকে অনেক বেশি বাঙালি কি হয়ে যাননি? অথচ সেইখানেই বাঙালি অবাঙালি বিভাজন করে ভোটের রাজনীতি করতে হচ্ছে এই রাজ্যের শাসক দলকে। উল্টো দিকে আরেকটা বার্তাও দেয়া হয়, এই রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে শিল্প ফিল্প সমস্ত কিছু নাকি শেষ করে দেবে। আরে শিল্পটা আছেই কোথায় যে শেষ করবে? কিন্তু শিল্পপতিদের সঙ্গেও যে এই বিজেপি রয়েছে, এবং বাংলায় থাকলে, ভারতীয় হিসেবে থাকলে তার একটাই পরিচয়, তিনি ভারতীয় এবং তিনি গুণী মানুষ কিনা, তিনি ভারতকে সেবা করছেন কিনা, তিনি ভারতের গৌরব উজ্জ্বল করছেন কিনা, তাহলেই পুরস্কার প্রাপকের তালিকায় তাদের নাম আসে। এর পাশাপাশি শিল্প মহলকেও কিন্তু একটা বড় বার্তা দেওয়া হলো, অর্থাৎ এই রাজ্যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে কাটমানি তোলাবাজির রাজত্ব চলবে না, বরং শিল্পপতিদের প্রপার সম্মান দেওয়া হবে, তাদের কাজে স্কোপ দেওয়া হবে। আর তাই এই রাজনীতির অঙ্কেও তৃণমূল সরকারকে কার্যত ছটফট ছটফট করতে হচ্ছে। পরের নাম, সেখানেও চমক, নাম রয়েছে বিনায়ক লোহানীর, যিনি শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব ও স্বামী বিবেকানন্দের ভাবধারায় অনুপ্রাণিত একজন সমাজকর্মী। অর্থাৎ বলা হয় না বিজেপি বহিরাগত পার্টি, বাংলার কৃষ্টি সংস্কৃতি কিছু বোঝে না। আসলে বাংলার কৃষ্টি সংস্কৃতি যদি ওই খেলা হবে আর সায়নী লাগাও হয়ে যায়, তাহলে সত্যিই এই এই সংস্কৃতি আমরা বাঙালিরাও বোধহয় বুঝি না। কিন্তু বাঙালির সংস্কৃতি মানে রামকৃষ্ণ পরমহংস দেব, স্বামী বিবেকানন্দ, এগুলোকেই আমরা বুঝি। আর সেই বোঝাটা যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও বোঝে, দেশের প্রধানমন্ত্রী স্বয়ং নরেন্দ্র মোদীও বোঝেন, এই বিনায়ক লোহানীকে পুরস্কৃত করার মাধ্যমে সেই বার্তাটাই বোধহয় স্পষ্ট হয়ে গেল। তালিকায় পরের নাম নগেন্দ্রনাথ রায়, যিনি রাজবংশী ভাষায় রামায়ণ, মহাভারত এবং ভাগবত গীতার অনুবাদক এবং সাহিত্যিক। তাকে পুরস্কৃত করা মানে রাজবংশী ও কামতাপুরী ভাষা সাহিত্যকে স্বীকৃতি দান, সেটা লেখক সাহিত্যিক নিজেই বলে দিচ্ছেন। অর্থাৎ কোথাও গিয়ে যে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ছড়িয়ে থাকা যে শিল্প সাহিত্য রয়েছে, সেটা কেউ রেকগনিশন দিচ্ছে, সেটার পাশেও আছে বিজেপি, সেটার পাশেও আছেন দেশের প্রধানমন্ত্রী, সেই বার্তাটাই স্পষ্ট হয়ে যাচ্ছে। প্লাস কোথাও গিয়ে তো একটা বার্তা দেওয়া হয় যে এখানে এসে বিভাজনের রাজনীতি করতে চায় নাকি গেরুয়া শিবির, সেটা যে নয়, সবাইকে নিয়ে এক হয়ে চলতে চায়, এবং সমাজের যে প্রান্তেই থাক, যত পিছিয়ে পড়া প্রান্তেই থাক, তারা যদি কৃতি মানুষ হন তাদেরকে খুঁজে বার করে তাদেরকে পুরস্কৃত করা, সেটাই বোধহয় নরেন্দ্র মোদীর ধর্ম। এর পাশাপাশি শেষ নামটা, সেটাও কিন্তু যথেষ্ট চমকদার, গোকুলচন্দ্র দাস, পেশায় একজন ঢাকি, উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা, যিনি প্রথা ভেঙে মহিলাদের দুর্গাপুজোয় ঢাক বাজানোর প্রশিক্ষণ দিয়ে মহিলা ঢাকির দল তৈরি করেছেন, কার্যত রেভলিউশন। কিন্তু এখানে যে নারীদের সম্মান এই এই 2025-এ এসে কত দরকার, এবং তাদের এগিয়ে আসা যে কতখানি দরকার, সেই বার্তা দিতেই গোকুলচন্দ্র দাসকে বোধহয় এই পুরস্কার করা হলো। এই পুরস্কার শুধু বাংলার ওই লক্ষ্মীর ভান্ডার দিয়ে বাংলার মহিলাদের সম্মান রক্ষা করা যায় এমন নয়, বাংলায় আরজিকর কাণ্ড হয়, কিন্তু তার মাঝখানেও নারী শক্তির যে জাগরণ, সেই বার্তাটাকেই যেন প্রতিষ্ঠিত করার জন্য নরেন্দ্র মোদী সরকারের একটা প্রয়াস রয়েছে। এর পাশাপাশি বাংলার বাসিন্দা নন, কিন্তু বাঙালি, যথেষ্ট রকমের বাঙালি, সেই কৃতি বাঙালিকেও সম্মানিত করলো নরেন্দ্র মোদী সরকার। অরুন্ধতী ভট্টাচার্য, যিনি স্টেট ব্যাংকের প্রাক্তন চেয়ারপারসন ছিলেন, এবং তার হাত ধরে ব্যাংকিং সিস্টেম ঘরে ঘরে যে কার্যত ঢুকে গেছে, স্টেট ব্যাংক যে মানুষের কাছে আরো বেশি আপন হয়ে গেছে, এই কৃতি বাঙালিকেও কিন্তু ভোলেনি নরেন্দ্র মোদী সরকার। এবং সব থেকে বড় কথা, মরণোত্তর হলেও পুরস্কার পেল, এবং সেই পুরস্কারটা যথেষ্ট বড়। এতক্ষণ যত যাদের নাম বললাম তারা সকলেই পদ্মশ্রী পেয়েছেন, এবার পাচ্ছেন মরণোত্তর পদ্মভূষণ। ইনি হচ্ছেন বিবেক দেবরায়, প্রয়াত অর্থনীতিবিদ প্লাস প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান। অর্থাৎ যদি সত্যিই আপনি দেশের জন্য কাজ করে থাকেন, দেশের ভালো চেয়ে থাকেন, দেশের অগ্রগতিতে আপনি সাহায্য করে থাকেন, দেশের নাম উজ্জ্বল করে থাকেন, তাহলে মৃত্যুর পরও আপনাকে এই নরেন্দ্র মোদী সরকার ভুলবে না। অর্থাৎ এই যে কোথাও গিয়ে একটা আপ্রাণ চেষ্টা করা হয়, যারা মন দিয়ে চটি চাটবে তাদেরকে আমাদের রাজ্যের পুরস্কার দিয়ে পুরস্কৃত করব, এবং সেটার একটা কোথাও তৃণমূলীকরণ হবে, কোথাও গিয়ে একটা রাজনীতিকরণ হবে, তার সেই চেনা ছকের বাইরে বেরিয়ে এসে ওটা বাংলাকে খুঁজে খুঁজে, যেখানে ট্যালেন্ট আছে, যেখানে সম্মান দেওয়ার জায়গা আছে, যেখানে কৃষ্টি সংস্কৃতি এবং ভারতের এবং পশ্চিমবঙ্গের কৃষ্টি সংস্কৃতির সঙ্গে মিল আছে, সেইখানকার কৃতি মানুষগুলোকে তুলে আনা, পুরস্কৃত করা, এটাই নরেন্দ্র মোদীর ধর্ম, এবং সেটা নতুন করে দিলেন। সেখানে রাজনীতি বা ধর্মের রং কিন্তু দেখা হয়নি, এবং তার থেকেও বড় কথা, রাজনীতি এবং ধর্মের রঙে যাদেরকে রাঙিয়ে দেওয়া হচ্ছিল এবং তিরস্কৃত করা হচ্ছিল, তারা যে সত্যি ভারতের গৌরব, ভারতের
উজ্জ্বল মুখ সেইটাকে আরেকবার প্রতিষ্ঠিত করে দেওয়া। ফলে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী এই যে 11 জন কৃতি বাঙালিকে তুলে আনলেন এবং পুরস্কৃত করলেন, গোটা দেশের সামনে তাদের নাম উচ্চারিত হলো, এইটার ছটফটানি, এটার রাজনৈতিক জ্বালা এই রাজ্যের শাসক দল এবং এই রাজ্যের প্রশাসনকে আগামী একটা বছর যথেষ্ট রকমের বয়ে বেড়াতে হবে। কি বলবেন নরেন্দ্র মোদী সরকারের এই সিদ্ধান্ত এবং এই কৃতি মানুষগুলোকে পুরস্কৃত করা নিয়ে? আজকে প্রজাতন্ত্র দিবসে সাইলেন্টলি কোথাও গিয়ে বাংলা এবং বাঙালিকে যে বার্তাটা নরেন্দ্র মোদী প্রশাসন দিল, সেই নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।